এখানে কি করছেন? মুইন চপিং বোর্ডে দ্রুত হাত চালিয়ে বলল, ব্রেকফাস্ট রেডি করছি। বুয়া? ঝুমঝুমি, ওনার মেয়ে অসুস্থ, ছুটি দিয়েছি আজ। ইনশিরা কিছুক্ষণ সংকোচ নিয়ে দাঁড়িয়ে থেকে মুইনের কাছে এগিয়ে গেল। জ্বরের ঘরে কখনো কখনো খেয়াল করেছে সে, আজ 3 দিন এই লোকটাকে বিরক্ত করছে ইনশিরা। ইনশিরা এই এত এত ভাবে কারো বোঝা হতে ইচ্ছুক নয়। সে ক্ষীণস্বরে বলল, আমি না রাঁধতে জানি না। দুপুরে লাঞ্চ অর্ডার করে দেব। এখন আপাতত চিলি বেবিকর্ন করছি, সাদা ভাত দিয়ে দুজন চালিয়ে দেব। জ্বর থেকে উঠেছ, ভালো লাগবে। ইনশিরা এগিয়ে যায় মুইনের কাছে, ধিমি আওয়াজে বলে, আমাকে দিন, আমি কেটে দিচ্ছি। মুইন হাতের গতি থামিয়ে দিয়ে ইনশিরাকে এক পলক দেখলো, তারপর হাতের ছুরিটা ইনশিরাকে দিয়ে রাইস কুকারের কাছে গিয়ে ভাত দেখলো জল ফুটেছে কিনা। ইনশিরা আসলে লজ্জায় পড়ে ছুরিটা নিয়েছে। একজন লোক সব সামলাবে আর সে অপদার্থের মতো দাঁড়িয়ে থাকবে, সেটা যথেষ্ট লজ্জার ব্যাপার। কিন্তু সে তো সবজি পেঁয়াজ কিছুই কাটতে জানে না। লোকজন হাসবে শুনলে, তবে ইনশিরা কখনো এসবে ইন্টারেস্ট খুঁজে পায়নি। সে কেউ নেই। নিজের উপর বিশ্বাস রেখে ইনশিরা ছুরি চালায় পেঁয়াজের উপর। কয়েক সেকেন্ডের ব্যবধানে চোখ ছাপিয়ে জল আসে। ইনশিরা কাঁদতে কাঁদতে 250 গ্রামের বড় পেঁয়াজটাকে কোনো মতে 4 ফালি করে ক্যাপসিকামের স্লাইস না করে ভোঁতা বানিয়ে থেতলে দেয় ক্যাপসিকাম। মুইন এসব চুপচাপ দেখছিল দাঁড়িয়ে। বেবি কর্নগুলোতে ইনশিরা তার জাদুর হাত লাগিয়ে বাচ্চা কর্নগুলো সর্বনাশ করতে যাবে, তখনই মুইন এগিয়ে আসে তার দিকে। এসে ঠিক ইনশিরার পেছনে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ায়। ইনশিরা হাতের কাজ থামিয়ে চুপ হয়ে যায় মুইনের এমন আগমনে। সে কেমন জড়সড় হয়ে গুটিয়ে যেতে চায়। মুইন ফরাজি ইনশিরার হাত থেকে ছুরি নিয়ে নিল না, বলল না। উল্টো পেছন থেকে ইনশিরা ছুরি ধরে রাখা ডান হাতটাকে মুইন কায়দা করে ধরল তার শক্ত বলিষ্ঠ হাতে। ইনশিরা চমকে উঠে একদৃষ্টে দেখতে থাকে নিজের হাত। ইনশিরার বাম হাতটাকেও মুইন সুকৌশলে ধরল। ইনশিরার ঘাড়ের কাছে লোকটার উষ্ণ শ্বাস টের পেল সে। চপিং বোর্ডে একটা বেবিকর্ন রেখে ইনশিরার হাত দিয়ে মুইন ছুরি চালাতে চালাতে হাসকি তবুও ধিমি আওয়াজে বলল, এভাবে কাটে, দুটো হাতের ব্যালেন্স রাখতে হয়। খুব ইজি। দেখো তোমার বাঁ হাত কাঁপে কেন? আই মিন, এটা তো কাবাডি না। বলতে বলতেই হাসলো মুইন। কিছু মুহূর্ত হেসে নম্রস্বরে বলল, এগুলো আমার রিজিক। এই সবজিগুলোর প্রতি তুমি কোনো অন্যায় করছো না। জনদরদি বাপের প্রাণী আর সবজি দরদি কন্যা, আরামসে কাটো, কাপাকাপির কিছু নেই। বলতে বলতে হাসলো মুইন। কিছু মুহূর্ত হেসে নম্রস্বরে বলল, ইনশিরা জানে না তার কাপাকাপির কারণ। সে আবিষ্কার করলো তার পাতলা ফিনফিনে শরীর। তার পিঠ ওই লোকটা চওড়া বুকের মাঝে মিশে গিয়েছে। ম্যান পারফিউমের কড়া ঘ্রাণে যেন তার গায়ে লেগে যাচ্ছে। ইনশিরা বুঝতে পারছে না লোকটা কি সুকৌশলে তাকে ছুলো না ছোঁয়ার ভান করে ছুলো। মুইন সব কয়টা কর্ন কেটে কেটে শেখালো ইনশিরাকে, যেন ছোট বাচ্চাদের হাতে খড়ি দিচ্ছে। দৃশ্যটা এমন ছিল কিছুটা। ইনশিরা অস্থির হয়ে উঠল দূরে সরে দাঁড়ানোর জন্য। তার অস্থিরতা যেন টের পেল মুইন। হঠাৎ মুইন তাকে ছেড়ে দিয়ে রাইস কুকার অফ করে দিতে যায়। ভাত হয়ে গিয়েছে, এখন চিলি বেবিকর্ন রাঁধবে। ইনশিরা নড়ল না, চুপচাপ ঠায় দাঁড়িয়ে রইল। তার হাত পা তখনও কাঁপছে। এত কেন কাঁপছে সে বুঝতে পারছে না। সে যেন বোবাও হলো, কিছু বলতেও পারছে না। চুলা থেকে বেবিকর্ন নামিয়ে মুইন গা থেকে কিচেন অ্যাপ্রন খুলে হাত ধুয়ে রুমে চলে যায়। ততক্ষণে ইনশিরা ধাতস্থ হয়ে মিটিকে খাবার দেয়। হঠাৎ মনে পড়ে ওয়াশরুমে তার পোশাক বালতি ভরে রেখে এসেছিল। ত্রস্ত পায়ে হেঁটে ইনশিরা রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকে দেখলো বালতি ফাঁকা, তার জামা কাপড় নেই। সে অবাক হয়ে বেরিয়ে এসে পশ্চিমের বারান্দায় উকি দিল। মুইন শাওয়ার নিয়ে বারান্দায় গিয়েছে ভেজা জামা কাপড় রোদে মেলে দিতে। ভীষণ রকম অবাক হলো ইনশিরা যখন দেখলো মুইন তার পোশাক ও পান নিংড়ে রোদ মেলে দিচ্ছে। এক দৃষ্টে তাকিয়ে আছে ইনশিরা। যদি ইনশিরার অন্তর্বাস থাকতো পোশাকের সঙ্গে, তখন চেয়ে রইল চুপচাপ ইনশিরা। তখন মনে পড়লো পাপা ও মাম্মার পোশাক এভাবে ধুয়ে দেয় প্রায়শই। মাম্মা অসুস্থ থাকে, কোমরে ব্যথা থাকে মাম্মার, কিন্তু তারা তো মাম্মা পাপা নয়, তারা তো মুইন ইনশিরা, যাদের মধ্যে ভালোবাসা এখনো হয়নি। মুইন এতটা স্বাভাবিক কিভাবে তবে? মুইন জামা কাপড়গুলোতে ক্লিপ লাগিয়ে বারান্দা থেকে ঘরে ঢুকতে ইনশিরার মুখোমুখি হলো। এতক্ষণ ইনশিরিয়া খেয়াল করেনি, তবে এখন চোখ পড়ল মুইনের উদম শরীরটাতে। একটা গ্রে কালারের ট্রাউজার পরে আছে, শুধু চওড়া লোমশ বুকটাতে বিন্দু বিন্দু জলের ফোঁটা চিকচিক করছে। মাথার চুলগুলো তোয়ালে দিয়ে মুছে নিতে নিতে মুইন ঘরে ঢুকে ইনশিরার মুখোমুখি হতে তোয়ালে কাঁধে ঘুরিয়ে রেখে শরীর ঢেকে নেয়। সে বুঝতে পারল ইনশিরা অপ্রস্তুত হয়েছে তাকে এভাবে দেখে। ইনশিরা দৃষ্টি ঘুরিয়ে বারান্দায় রোদে মেলে দেওয়া তার পোশাকগুলো দেখছিল। মুইন কাবার থেকে একটা পোলো টি শার্ট বের করে গায়ে চাপিয়ে নিতে নিতে খুবই স্বাভাবিক ভঙ্গিতে বলল, জ্বর থেকে উঠেছ,
খুব বেশি পানি ছানাছানি করার প্রয়োজন নেই। জামা কাপড় যা ধুতে হবে বুয়া এসে ধুয়ে দিবে, নয়তো লন্ড্রিতে পাঠিয়ে দেওয়া হবে। ওয়াশিং মেশিনটা কিছুদিন আগে নষ্ট হয়েছে, নেক্সট মান্থে নতুন নিয়ে দেব। ইনশিরা কিছু বলছে না, ঘুরে দাঁড়িয়ে মুইনকে দেখে, শুধু হঠাৎ কেমন আনমনা হয়ে বলে ওঠে। মুইন হাতঘড়িটা পড়তে পড়তে ইনশিরার দিকে তাকায়। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে অনিমেষে। ইনশিরার চোখে তখনও প্রশ্নবোধক দৃষ্টি। মুইন হঠাৎ অস্পষ্ট হাসলো, হেসে সরাসরি ইনশিরার চোখে চোখ রেখে বলল, আপনি করেছেন। মুইন এবার চওড়া হেসে ইনশিরার কাছে এগিয়ে আসলো। ইনশিরার মুখোমুখি দাঁড়িয়ে বলে, আমি তো আমার সেবার বিনিময়ে কারো থেকে সেবা চাই না। আমাকে যাই দেওয়া হোক সেটা কোনো কিছুর বিনিময়ে দেওয়া না হোক, তার পেছনে একজনের বাসনা থাকুক, ভীষণ রকমের ছটফটানি থাকুক, যেন আমাকে সেবা না দিতে পারলে তার বুকে চিনচিনে ব্যথা হয়, তার দিন ভালো না যায়, এমন অস্থিরতা থাকুক তার। এটা বিয়ে ইনশিরা, সদবোধ খেলা নয়। ইনশিরা চোখ তুলে তাকায়, বিমূঢ় হয়ে চেয়ে রয় মুইনের চোখে। মুইনের ঠোঁট লেপ্টে আছে অমায়িক হাসি। সে স্পষ্ট দেখছে তার কথার বানে ইনশিরা কেমন ভরকে গেল। সুদর্শন শ্যামবর্ণের মুখটা হঠাৎ মৃদু হেসে উঠে বলল, চলো খেয়ে নেই, আমি বেরোবো। ব্রেকফাস্ট সেরে মুইন ঘরে ঢুকে ইউনিফর্ম পরে নেয়। ইনশিরাও তার পেছনে পেছনে ঘরে ঢুকে তাকে দেখছে। ল্যাম্পপোস্টের মতো দাঁড়িয়ে থাকা ছাড়া তার যেন আর কোনো কাজ নেই। মুইন আয়নায় তাকে ইউনিফর্মের বোতামগুলো লাগিয়ে নিতে নিতে জিজ্ঞাসা করে, কিছু কি বলবে? ইনশিরা নড়ে চড়ে দাঁড়ায়, মাথা ঝাঁকিয়ে বলে, আমি শোধবোধ করতে চাইনি। আপনি যেভাবে বললেন অমন ছটফটানি নেই, বাসনাও নেই। তবে আমি অবশ্যই পার্টনার হিসেবে আমার দায়িত্বগুলো পালন করতে ইচ্ছুক। বিয়ে যে শোধবোধ খেলা নয় তা আমিও জানি। মুইন চোখ বড় বড় করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, ওয়েট, তুমি এসব কথা এখনো ভুলোনি? ইনশিরা মাথা ঝাঁকায়, সে ভোলেনি। মুইন হেসে বলল, হেল্প করতে চাচ্ছ? আবারও মাথা ঝাঁকায় ইনশিরা। মুইনের হঠাৎ খুব হাসি পাচ্ছে, এমন অদ্ভুত একরোখা খেয়ালি মেয়ের সাথে পালা পড়ল তার। ইনশিরার ইনোসেন্ট ফেসের দিকে তাকিয়ে মুইনের মাথায় দুষ্টু বুদ্ধি চেপে বসলো। মেয়েটাকে একটু জ্বালাতে ইচ্ছে হলো তার। বলল, না, পারবে না তুমি, বাদ দাও। সব কাজ তো সবার জন্য নয়, বলেছ এটাই অনেক। কথাটা যেন খুব আত্মসম্মানে লাগলো ইনশিরার। ঠান্ডা গলায় জিদ দেখিয়ে বলল, আপনি বলুন। মুইন তার বইয়ের বাচ্চামিগুলো খুব উপভোগ করছিল। বলল, সব কাজ তো সবার জন্য না। কাবার্ডে আমার লাল শার্টটা দেখতে পাবে, ওটার দুটো বোতাম নেই, বোতাম দুটো লাগিয়ে দিতে পারবে? ইনশিরা বোকা বোকা মুখ করে মুইনের দিকে তাকিয়ে আছে। মুইন বাঁকা হেসে বলল, পারবে না জানতাম, বাদ দাও। ইনশিরা কপাল কুঁচকে কাবার্ডের দিকে এগিয়ে যেতে যেতে গম্ভীর হয়ে বলে, না পারার কি আছে? শব্দ করে কাবার্ড খুলে হাতাহাতি করতে লাগলো, খুঁজতে লাগলো লাল শার্ট। মুইন দুষ্টের মতন হেসে এগিয়ে যায় ইনশিরার কাছে, গিয়ে পেছনে দাঁড়ায়। ইনশিরা বলে, কোথায় শার্টটা, কোথায়? মুইন আরেক দফা নিশ্চুপ হেসে নিয়ে গম্ভীর হয়ে বলে, আরে ইঁদুর সাবধান। 2 সেকেন্ডের মধ্যে ইনশিরা চেঁচিয়ে ওঠে, ঘুরে ঝাঁপিয়ে পড়ে মুইনের গায়ে। মুইনের ঠোঁটে বিশ্বজয়ের হাসি, ঠোঁট টিপে হাসতেই থাকে। ইনশিরা হঠাৎ নিজেকে সামলে নিয়ে অপ্রস্তুতের মতন বলে, লাল শার্ট তো নেই, মিথ্যে বললেন। মুইন বইয়ের থমথমে মুখের দিকে এক পলক তাকিয়ে কাবার্ডের দরজা লাগিয়ে দিতে দিতে বলল, ইঁদুরও নেই, রিল্যাক্স। ইনশিরা চোখ বড় বড় করে মুইনের দিকে হতভম্ব হয়ে তাকালো। মুইন বাঁকা হেসে বরফ ঠান্ডা গলায় বলল, আসছি, যে কোনো কারণে মেসেজ করবে বাই। মুইন বেরিয়ে যাওয়ার পরেও ইনশিরা কাবার্ডের সামনে দাঁড়িয়ে থাকে চুপচাপ। ঘরময় পায়চারি করছিল সামিন। আজ সে অফিসে যায়নি, ইলহাম একাই গিয়েছে, ইহান বেরিয়েছে, ইসমাম তার ভার্সিটিতে পড়ি চেম্বারে। গোটা বাড়িটাতে এখন মোট তারা 4টা লোক মাত্র, সামিন, আলো, ঋতু, সেহা। আজান আয়াত সপরিবারে আতাউর আলমের দেশের বাড়িতে গিয়েছে কটা দিন থাকবে বলে, এরপর আবার ফিরে যাবে কানাডা। আলো সেহার চুলে অয়েল মেসেজ দিতে দিতে ইনশিরার সাথে ভিডিও কলে কথা বলছিল। ইনশিরার সময় কাটছে না, তাই ক্যামেরা নিয়ে বেরোবে ঠিক করেছে। আলো গম্ভীর হয়ে বলল, যেখানেই যাও মইনকে বলে যাও। ফোনটা কাটার সাথে সাথে সেখানে সামিন এর পাশে বসে বলতে লাগলো, দিনে কবার মেয়েকে কল করো? আপনার থেকে কমই করি। সামিন হাসলো, বলল, আমি তো মেয়ের খবর নিতে কল করি, তুমি তো কল করে ধমক হুমকি ধামকি করো। শ্রেয়া চুপচাপ বসে আছে। সামিন ভাগ্নের দিকে চেয়ে বলল, বিকেলেই চলে যাবি মা? সোফায় গা এলিয়ে দিয়ে পুরোপুরি সামিন, বাড়িটা কিভাবে খালি হয়ে গিয়েছে পুরো। আলো স্বামীর দিকে তাকিয়ে বলতে থাকে, মেয়েরা বিদায় নিয়েছে, এখন নতুন মেয়ে আনতেই হয় বাড়িতে।
ইহানের জন্য ব্যবস্থা নিতে হবে। ওর বাবা মায়ের শীত গরম দেখেন কোনো, আপনিও হাত পা ছেড়ে বসে থাকেন। ঋতু 4 কাপ চা বানিয়ে এনে আলোর মুখোমুখি বসলো, বলল, আমার শীত গরম নেই। কেমন কথা বললি তুমি? ছেলের মতিগতিই তো বোঝা তাই। এত এত মেয়ে ওকে পছন্দ করে, ও কি ওদেরকে চোখে দেখে না? ইনশিরার বান্ধবীগুলোর মধ্যে থেকে শুনেছি অনেকেই ইহানকে পছন্দ করে। মেয়েগুলো সুন্দরী। সুন্দরী? আলো ঋতুকে থামিয়ে দিয়ে বলল, পরপর বলল, ওরা ইহানের টাইপের নয় ঋতু। এই এক কথা শুনতে শুনতে কান পচে গেল আমার। ওর টাইপটা কি বলবে? যে মেয়ে আনি নাকি রিজেক্ট করে দেয়? ব্রিগেডিয়ার আজিজের মেয়েটা কি সুন্দরী একটা মেয়ে? তাকেও কত ভালো মানত দুজনকে। সামিন ঋতুর এই কথাটা জবাব দিয়ে বলল, আমাদের চোখে ইহানকে কার সাথে মানাবে সেটা নয়, দেখতে হবে ইহান কার সাথে ভালো থাকবে। ঋতু, সামিনের ফোনে হোপ থেকে কল আসে। আজ ইরফানের কল করার কথা ছিল, তবে সন্ধ্যার পরে। এই সকাল সকাল ইরফানের কল পেয়ে সবাই অবাক। কলটা রিসিভ করে সামিন ছেলেকে দেখে বলল, আজ নতুন সেশন ছিল না? প্রফেসর হাসেননি, ভাবলাম এখন কল করি। ঋতু চুপচাপ ছেলের কথা শুনছে। কথাবার্তায় নমনীয়তা টের পায় সে, কিন্তু এই সংযম কতক্ষণ থাকে? মেজাজ বিগড়ালি তো সব শেষ। সামিন হেসে কণ্ঠে ভীষণ আন্তরিকতা মিশিয়ে বলে, ফাঁকি দাওনি দেখে ভালো লাগছে। ইরফান ম্লান হাসে, জবাবে কিছু বলে না। সামিন বলতে লাগলো, আমরা আমাদের এই শান্তি নিড়ের লোকজন একজন আরেকজনের থেকে সম্পূর্ণ আলাদা, তাই না? কারো স্বভাবের সাথে কারো স্বভাবের মিল নেই, তবে একটা মিল আছে, আমরা ভীষণ পরিবার কেন্দ্রিক, পরিবারকে ভীষণ ভালোবাসি। তুমিও এর ব্যতিক্রম নও জানি। আমরা সবাই ভীষণ অপেক্ষা করছি তোমার জন্য। পরিশ্রম করো, নিজেকে আর ফাঁকি দিও না ইরহান। আকাশি রঙের সুতির শাড়ি, জমিনে সাদা সুতোর কাজ। আজকের জন্য এই শাড়িটাই বেছে নিল সে। শাড়িটা ইনায়া কিনে দিয়েছে গতকাল। ভীষণ পছন্দ হয়েছে প্রেরণার। ভাইয়ের বইয়ের দেওয়া এই উপহারটা। মেয়েটা প্রেরণার রুচি সম্পর্কে ধারণা পেয়েছে। শুদ্ধর স্কুল নেই আজ, কম্পিউটার গেমস খেলছে সে। প্রণমীকে নিয়ে মিস জেনি সকাল সকাল বেরিয়েছে। আজ একাডেমিক প্রতিযোগিতা আছে। প্রেরণা তাড়াহুড়ো করে শাড়িটা পরে ভেজা চুলে একটা তোয়াল পেঁচিয়ে সদর দরজার কাছে যায় কলিং বেলের আওয়াজ পেয়ে। দরজা খুলতে প্রেরণা দ্রুত হাতে আঁচল টেনে ডান কাঁধে তুলে সালাম দিল। ইহান সালামের জবাব দিল। একটা কালো শার্ট পরেছে লোকটা আজ মোটেও ও কোনো নেতা লাগছে না। ইহানের হাতে একটা মোটামুটি সাইজের বাক্স। প্রেরণার ফ্ল্যাটে ঢুকতেই প্রেরণা তাকে বসতে বলে আশেপাশে তাকাচ্ছে। লোকটা এমন সময় এলো যখন ইনায়া প্রীতমের রুমের দরজা বন্ধ। এই সময় ওদের কিভাবে ডাকবে প্রেরণা বুঝতে পারছে না। ইহান প্রেরণাকে এক পলক দেখে একটা সোফাতে বসতে বসতে বলল, মইন ইনুর পছন্দের চিপস বানিয়েছিল, শুদ্ধ আর ইয়েনার জন্য পাঠিয়েছে, সেটা দিতে এলাম। প্রেরণা অল্প হেসে বলল, আপনি বসুন, আমি চা নিয়ে আসছি। আপনি বাড়িতে কেন, রেস্তোরাঁয় যাননি? আজ অফিসে বসবো। ইহান আশেপাশে তাকায়। প্রেরণা অপ্রস্তুত ভঙ্গিতে নিজের ফোনটা হাতে তুলে নেয় প্রীতমকে কল করতে, কিন্তু কল না করে ফোনটা আবারও রেখে দেয়। ইহান ইনায়ার কথা জিজ্ঞাসা না করে বলল, শুদ্ধ কোথায়? প্রেরণা উঁচু গলায় শুদ্ধকে ডাকলো। গুটি গুটি পায়ে শুদ্ধ বেরিয়ে এসে খুশি হয়ে গেল ইহানকে দেখে। দুজনে একই সাথে বলে উঠল হাই, বলেই হেসে ফেলে দুজনেই। শুদ্ধ জানতো আবারও এমন ম্যাজিক হবে। প্রেরণা ওদের হাসতে দেখে ইহানকে বলল, আপনাদের আমি বেশ কয়েকবার এভাবে অকারণে হাসতে দেখেছি, এর কারণটা কি? ইহান শুদ্ধর দিকে তাকিয়ে প্রেরণাকে বলল, এটা শুদ্ধ আর আমার সিক্রেট, আপনাকে বলা যাবে না। প্রেরণা হেসে চা এনে দেয় ইহানকে। ইহান শুদ্ধকে টেনে কোলে বসিয়ে বলল, বাচ্চা কি করছিলে? কম্পিউটারে গেম খেলছিলাম। তোমার মামিমণি কোথায় বাচ্চা? প্রেরণা অপ্রস্তুত হয়ে বলল, ওরা আছে ঘরেই, আমি ডেকে দিচ্ছি। ইহান শুদ্ধর দিকে তাকিয়ে বলল, তোমার মামিমণিও একটা বাচ্চা, এত কম্পিউটার গেমস না খেলেও ওর সাথে খেলবে। শুদ্ধ শুকনো মুখে বলল, মামিমণি আমার সাথে খেলো না। কেন, শুদ্ধ বাবুর সাথে খেলে না? ওকে বকে দিব। ইহানের লাইপে শুদ্ধ বলতে শুরু করে নালিশের ভঙ্গিতে, মামা মামিমণিকে খেলতে দেয় না আমার সাথে, দরজা বন্ধ করে মামিমণিকে আটকে রাখে মামা। এতটুকু বাচ্চার মস্তিষ্কে ব্যাপারগুলো এভাবেই আটকে যায়, যেমনটা শুদ্ধর সাথে হলো। ইহান প্রেরণা দুজনায় ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ল। প্রেরণার ইচ্ছে করছিল মাটি ফুঁড়ে চলে যেতে। ইহান দৃষ্টি নত করে নিল। সাথে সাথে প্রেরণা ছেলের মুখের দিকে তাকিয়ে থমথমে মুখে বলল, রুমে গিয়ে হোমওয়ার্ক করো শুদ্ধ, গো। শুদ্ধ বুঝতে পারল না তার মাম্মা এভাবে তাকে ধমকালো কেন। তার মুখটা চুপসে গিয়ে একটুখানি হয়েছে। গুটি গুটি পায়ে সে চলে যায় ঘরে। প্রেরণা তখন ইহানের দিকে ঘুরে পড়ল। আমি ওদের ডাকছি। বলেই ফোনটা হাতে নিল। ইহান বলল, না, আমি আজ আসছি, আমার কাজ আছে।
প্রীতমদের ডাকতে হলো না। ধূপধাপ আওয়াজ তুলে দরজা খুলে ইনায়া কাঁদতে কাঁদতে বেরোলো। আশেপাশে তাকালো না মেয়েটা। বেরিয়ে সোজা দৌড়ে গেল পশ্চিমের খোলা বারান্দায়। দেখলো না ইহানকে। এমন কাণ্ডে প্রেরণা ইহান দুজনে ভীষণ হতবাক। ইহান সাথে সাথে উঠে দাঁড়ায়। কয়েক সেকেন্ড পরে অপ্রস্তুত ভঙ্গিতে ঘর থেকে বেরোয় প্রীতম। তার পুরো বিধ্বস্ত অবস্থা, চুল উস্কো খুস্কো। প্রেরণা হাঁ করে ভাইকে দেখছিল। লিভিং রুমে পা রেখে ইহান মির্জাকে দেখে প্রীতম আরো অপ্রস্তুত হয়ে পড়েছে। সালাম দিল তৎক্ষণাৎ। প্রেরণা তাড়াহুড়ো করে বলল, ও কাঁদছে কেন? একটু ধমকেছি। বিড়বিড় করে বলে প্রীতম। ধমকেছি মানে? কেন ধমকেছিস? প্রীতম ইহানের দিকে লজ্জিত ভঙ্গিতে তাকিয়ে চোখ নামিয়ে বলতে লাগলো, দুটো থিসিস মুখস্থ করতে দিয়েছিলাম পরশু রাতে, আজ সকালে পড়া ধরলাম, তখন বলল সে বোঝেনি। ভালো কথা, বুঝিয়ে দিলাম, 11 বার বুঝিয়ে দিলাম। তারপর বললাম পুরোটা না পারলেও টপিক আর সূত্রটা লিখে দিলে। সে নোটবুকে সূত্র না লিখে নকশা আঁকে। ইহান আর প্রেরণা উভয় বোকার মতো তাকিয়ে আছে। প্রেরণা ভাইয়ের উপর মেজাজ দেখাবে নাকি হাসবে বুঝতে পারছে না, শুধু বলল, এমন কি ধমকেছিস যে এভাবে কাঁদবে? আর তুই যেটা পারিস না সেটা কেন করতে যাস? ও তোর কাছে পড়বে, ও কোচিং এ যায়, আর তুই 11 বার বুঝিয়েছিস সেটা বলে কি প্রমাণ করতে চাইলি ও বুঝতে অক্ষম? হতে পারে তোর বোঝানোর ধরন ঠিক ছিল না। মেধাবীদের এই এক সমস্যা, অন্যদের ছোট করে তারা। প্রীতম দেখলো তার আপু ব্যাপারটাকে আরো টানছে। সে হতাশ। ইহান বলে উঠল প্রেরণাকে, বাদ দিন, প্রীতম ইনুকে অক্ষম বা কম মেধাবী বলতে বা বোঝাতে চায়নি। ও বোঝাতে চেয়েছে ইনু অমনোযোগী হয়েছে। আপনি কি ইনুকে নিয়ে আসুন। প্রেরণা গিয়ে দেখলো ইনু তখনও কাঁদছে। গিয়ে পেছন থেকে ধরে বলল, একটু বকেছে পড়াশোনার জন্য, তাতে এভাবে কান্নার তো কিছু হয়নি, চলো। বকেছে? আপনার ওই মিনমিনে শয়তান ভাই বলেছে বকেছে? আপনার ভাই আমার মাথায় গাঁটটা মেরেছে আপু। প্রেরণা হাঁ করে তাকিয়ে আছে, অস্ফুটে বলল, গাঁটটা মেরেছে? কি ফাজিল! নাক টানে ইনায়া বলে, সব সময় ওর জেদ বজায় রাখে আপু। এই যে আমাকে ঘাট ধরে রোজ পড়তে বসানো, এটাও ওর জেদ। কারণ পাপার কাছে ওর মুখটা যে ছোট হয়ে যাবে। আমাকে নিয়ে ঘুরতে যায়, কখনো যেতে চায়, অন্য কিছু নিয়ে তো এত আধিক্যতা দেখায় না। প্রেরণা ফ্যাল করে ইনায়ার মুখের দিকে তাকিয়ে থাকে মিনিট খানেক, তারপর হেসে ফেলে। বেশ শব্দ করে হেসে ফেলে। ইনায়া চোখ মুছে বলে, হাসছেন আপনি আপু? প্রেরণা কিছুক্ষণ হেসে বলে, হাসছি। তোমাদের জীবনে কত কিউট কিউট দুঃখ ইনায়া। ইস, যদি এই কিউট দুঃখগুলো আমার হতো। ইনায়া আবারও নাক টানে বলে, কথা ঘুরাচ্ছেন আপু। অবশ্য আপনি তো ভাইয়ের দোষ থাকতে ওস্তাদ, কখনো ভাইকে শাসন করেন না। প্রেরণা ইনায়ার অভিমান মাখা কথাগুলো শুনে আরো কিছুক্ষণ হেসে নিল। বলল, ইহান মির্জা এসেছে, চলো, অপেক্ষা করছে তোমার জন্য। আজ অফিস থেকে জলদি ফিরে খুব শাসন করবো প্রীতমকে। হ্যাঁ, খুব করে শাসন করব, চলো এখন। বিয়ে কোনো শোধবোধ খেলা না, তা ইনশিরা বিনতে সামিন খুব ভালো করেই জানে। বিয়ে একটা বাস্তবতা। বিয়ের বিভিন্ন সংজ্ঞা রয়েছে এক একজনের কাছে। পাপার মতানুযায়ী বিয়ে একটা মিরাকেল। মুইনের সাথে ইনশিরার বিবাহিত জীবনের আজ 11তম দিন। এই কদিনে রোবট কন্যা ইনশিরা মুইনের সাথে সহজ না হলেও মুইন আর তার এই সংসারটার সাথে সহজ ঠিকই হয়েছে। বড্ড বেশি সহজ হয়েছে। সবখানে অবাধ বিচরণ তার। সকাল 9টার কাছাকাছি যখন ইনশিরা আজ এই সময় ঘুম ভাঙছে। অবশ্য ইদানিং এমন হচ্ছে সে জগিংয়েও যাচ্ছে না। এমনিতেও ইনশিরা বিয়ের পরপর খুব বেশি অলস হয়ে গিয়েছে। সারাটা দিন ঘুম পেতেই থাকে তার। এত ঘুমায় তবু ঘুম পরিপূর্ণ হয় না। এর কারণ ইনশিরার অজানা। ইনশিরা মনে মনে ভাবে, আগে সে হয়তো ঠান্ডা মরা মাছ ছিল, কিন্তু বর্তমানে সে মরা মাছের ফসিল হয়েছে। এটা ইনশিরার সত্যিকারের অনুভূতি নিজেকে নিয়ে। ঘুম থেকে উঠে মুইনকে কোথাও পেল না। মুইন অফিসে। ইনশিরা আর এক মগ কড়া কফি খাওয়ার জন্য মনটা আকুপাকু করছে। বুয়া আসেনি তখনও। ইনশিরা দেখলো টেবিলে ব্রেকফাস্ট রাখা। ক্যাবিনেটের কোথাও কফির ক্যানটা খুঁজে না পেয়ে ইনশিরা মুইনকে মেসেজ করলো, মুইন কফির ক্যান। খানিক বাদে মুইনের রিপ্লাই এলো, 3rd ক্যাবিনেটে। তুমি উঠেছো? খেয়েছো? না, খাবো। জবাব ছিল এতটুকুই। সে পাল্টা জিজ্ঞাসা করলো না মুইন খেয়ে গিয়েছে কিনা। মুইনের চোখে লাগে বইয়ের এমন আচরণ পরক্ষণে মানিয়ে নেয়। আলোর ফোন আসে ইনশিরার ফোনে। আজকাল মাম্মার ফোন পেলে ইনশিরা আতঙ্কিত হয়ে পড়ে। ভদ্রমহিলা ভীষণ জ্বালাতন করে ইনশিরাকে। সারাক্ষণ মুইনের জন্য এটা করবে ওটা করবে, এমন কেন করলে, মুইনকে জানিয়েছ, হ্যান ত্যান, মাথা খারাপ করে দেয় পুরো। ইনশিরা কলটা রিসিভ করে হাই তুলতে তুলতে বলল, গুড মর্নিং মাম্মা। হ্যাঁ, ওই আর কি। মুইন অফিসে, তুমি এখন ঘুম থেকে উঠলে? ওকে খেয়ে গিয়েছে? খেয়েছে, দেখছি তো টেবিলে ব্রেকফাস্ট। দেখছি তো মানে? তুমি জানো না? জানতেও চাওনি? ইনশিরা একটা লম্বা শ্বাস ফেলে বলল,
মাম্মা, সে অকারণে না খেয়ে কেন থাকবে? শারীরিক মানসিকভাবে সুস্থ একজন লোক নিশ্চয়ই খেয়েছে, রোজই তো খায়। এটা জানতে চাওয়ার কি আছে ঘটা করে? আলো যেন তেলে বেগুনে জ্বলে উঠল। মেয়ের এমন গাছাড়া আচরণে রাগ দেখিয়ে বলল, এটা জানতে চাইলে তো তোমার খুব কষ্ট হয়ে যাবে না? আমার যেমন কষ্ট হয় না তোমার পাপার খাবার দাবারের খোঁজ নিতে, তোমার মেজো মায়ের হয় না, তোমার ছোট মায়ের হয় না? হয়, বলো। ইনশিরা হাই তুলতে তুলতে বলল, ক্ষমা চাইছি মাতা, আমি এক্ষুনি জানতে চাইছি। কল কেটে ইনশিরা মুইনকে মেসেজ করলো, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।